Hello friends, welcome to WB exam. Today I am going to discuss about oscillation or simple harmonic motion. এটা অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশনের ওপরে সেকেন্ড ভিডিও। তোমরা যারা ফার্স্ট ভিডিওটা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে প্রথমে ফার্স্ট ভিডিওটা দেখে নাও। তোমরা ফার্স্ট ভিডিওটা প্রথমে দেখে নিলে তোমাদের এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। এই চ্যানেলে যারা প্রথম আসছো তাদেরকে স্বাগত জানাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা সিম্পল হারমোনিক্স মোশনের ফার্স্ট ভিডিওতে কী কী শিখেছি তো তার আমি একটা রিক্যাপ করিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমরা ফার্স্ট ভিডিওতে হারমোনিক মোশন সম্বন্ধে জেনেছি। হোয়াট ইজ হারমোনিক মোশন বা জেনেছি অসিলেশন কী। ঠিক আছে, আমরা ফার্স্ট ভিডিওতে পেন্ডুলাম সম্বন্ধে দেখেছি যে এটা হচ্ছে তোমার একটা এটা একটা এটা হচ্ছে সাসপেনশন পয়েন্ট। ঠিক আছে, একটা অবজেক্ট ঝুলছে, এই অবজেক্টটাকে যদি দুলিয়ে দেওয়া হয় তাহলে অবজেক্টটা একবার এই দিকে যাবে, আবার ব্যাকে এই দিকে ফিরে এসে এই পোর্শনে যাবে, মানে এইভাবে দুলতে থাকবে। ঠিক আছে, তা এটাকে বলেছে সিম্পল হারমোনিক মোশন। এই পেন্ডুলামটা থেকে আমরা বের করেছি, আমরা জানতে পেরেছি টাইম পিরিয়ড কি। ঠিক আছে, আর কি জেনেছি যে এর ফ্রিকোয়েন্সি সম্বন্ধে, জেনেছি এর অ্যামপ্লিটিউড সম্বন্ধে। ঠিক আছে, টাইম পিরিয়ড মানে কি? টাইম পিরিয়ড মানে হচ্ছে এই অবজেক্টটা বা এই পেন্ডুলামটা একবার ফুল অসিলেশন করতে কত টাইম নিচ্ছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মানে কি দেখেছি যে 1 সেকেন্ডে কতগুলো অসিলেশন হচ্ছে। অ্যামপ্লিটিউড মানে কোনটা? মানে এই মিন পজিশন থেকে এই এক্সট্রিম পজিশন বা শেষ অবস্থান যেটা, এটার মধ্যে যে ডিস্টেন্সটা, এটাকে বলে অ্যামপ্লিটিউড। ঠিক আছে, আচ্ছা, একবার ফুল অসিলেশনে মানে ওয়ান অসিলেশন ইকুয়াল টু 4A, এটা আমরা দেখেছি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই। টাইম পিরিয়ডকে আমরা কী দিয়ে ডিনোট করেছি? টি দিয়ে। তো এর যে ইউনিটটা কি হয়? জেনারেলি সেকেন্ড হয়। ঠিক আছে, টি মানে এখানে ইউনিট অ্যাকচুয়ালি হয় তোমার টাইম। তো টাইমের ইউনিট আমরা জেনারেলি সেকেন্ড হয় এখানে টাইম পিরিয়ডের ইকুয়েশনটা। তো কিছু কিছু ক্ষেত্রে মাইক্রোসেকেন্ডও হয়। ঠিক আছে, মাইক্রোসেকেন্ড কাদের হয়? কোয়ার্টজ ক্রিস্টালের মধ্যে যে অনুপরমাণুগুলো রয়েছে তার মধ্যে যে ভাইব্রেশনটা হয় সেটা হয় মাইক্রোসেকেন্ডে। আবার যে গ্রহেরা সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, তো সেক্ষেত্রে টাইমটা হয় ডেজেতে, দিনেতে। ঠিক আছে, মানে যেমন 365 বা 88 ডেজ। ঠিক আছে, মানে টাইম পিরিয়ডের ইউনিট হচ্ছে টাইম মানে কি? সেকেন্ড হতে পারে, মাইক্রোসেকেন্ড হতে পারে, ডেজ হতে পারে। আচ্ছা, 1 মাইক্রোসেকেন্ড ইকুয়াল টু 10⁻⁻6 সেকেন্ড, এটা তোমরা মাথায় রেখো। ঠিক আছে, তো আজকের আমরা এই ভিডিওতে কী বের করব? তো আজকের আমরা এই ভিডিওতে দেখব যে এসএইচএমের ওপরে যে সমস্ত ইকুয়েশনগুলো হয় সেই ইকুয়েশনগুলো ডিটারমাইন করব। যেমন তোমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, ভেলোসিটির ইকুয়েশন, অ্যাক্সেলারেশনের ইকুয়েশন, এছাড়া ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম, এই সমস্ত ইকুয়েশনগুলো আমরা বের করব। ঠিক আছে, তো আমরা হারমোনিক মোশন সম্বন্ধে কি জানি? যে হারমোনিক মোশন মানে হচ্ছে এমন একটা মোশন যেটা একটা সার্টেন টাইমের পর রিপিট করে, তাই তো? তো ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটাও ঠিক একই রকম। মানে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা থেকে তোমরা যদি কোনো একটা ভেরিয়েবলকে বা সার্টেন প্যারামিটারকে চেঞ্জ করো, তাহলেও দেখবে যে একটা টাইমের পর ইকুয়েশনের ভ্যালুগুলো রিপিট করছে। এই ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন থেকে তোমরা একটা পিরিয়ডিক মোশন বা অসিলেটরি মোশন কতক্ষণ পরে মোশনটা রিপিট করছে তোমরা সেটাও বলতে পারবে। ঠিক আছে, তো ডিসপ্লেসমেন্ট বের করার আগে আমরা দুটো জিনিস দেখে নিই। একটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ধরো কোনো একটা অবজেক্ট যদি 1 সেকেন্ডে নিজের মোশনকে রিপিট করে, মানে ধরো
মানে ধরো এখানে একটা অবজেক্ট রয়েছে পি, এই পিটা 1 সেকেন্ড পরে নিজের এই মোশনকে রিপিট করে, ঠিক আছে। তাহলে এই যে টোটাল যে সার্কেলটা রয়েছে, এই সার্কেলটার অ্যাঙ্গেল কত? 2π, তাই তো, টোটাল সার্কেলটার অ্যাঙ্গেল। তাহলে আমরা কি বলতে পারি যে 2πn ইকুয়াল টু 1/t, মানে একবার যেই অ্যাঙ্গেলটা ঘুরে আসছে সেটাই হচ্ছে এর ফ্রিকোয়েন্সি। তো এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো আমি এখান থেকে বলতে পারি 2πn ইকুয়াল টু ওমেগা। কেন ওমেগা আসছে? কারণ এটা সার্কুলারভাবে ঘুরছে, ঠিক আছে। এখানে এনটা হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো তোমরা এটা মনে রাখবে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 2πn, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি লিখে দিচ্ছি এখানে, আচ্ছা এই ইকুয়েশনটা থেকে তো আমরা কি বলতে পারি যে মানে যে একটা অবজেক্ট 1 সেকেন্ডে সার্কুলারভাবে 2π পথ অতিক্রম করে, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি, 1 সেকেন্ডে অ্যাঙ্গুলার স্পিড আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ভ্যালু একই, বা ইকুয়েশনটা একই। কি করে? ধরো আমি ধরছি যে অবজেক্টটা টি সেকেন্ডে পুরোটা গোল করে ঘুরছে, মানে এই যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটা টি সেকেন্ডে পুরোটা কমপ্লিট করছে। তাহলে আমি কি বলতে পারি, টি ইকুয়াল টু টি সেকেন্ডে কতটা কমপ্লিট করছে? 2π, তাই তো। তাহলে 1 সেকেন্ডে কতটা করবে? 2π/t। এই 2π মানে কি? এটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে কতটা সরণ হচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আর এটা কি? টাইম, তাই তো। তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে কি? এটা হয় তোমার বেগ, ভেলোসিটি। এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট রয়েছে, তার মানে এটা হয়ে যাবে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে কী দিয়ে ডিনোট করে? ওমেগা দিয়ে, ঠিক আছে। মানে ওমেগা ইকুয়াল টু 2π/t। আচ্ছা 2π/t মানে কত? 1/t মানে কত? সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে 2πn। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ওমেগাটা কি? এটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার স্পিড। তাহলে আমরা দেখতে পেলাম যে 1 সেকেন্ডে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর অ্যাঙ্গুলার স্পিডের ভ্যালু একই, ঠিক আছে। এটা তোমরা মাথায় রাখবে। আচ্ছা, এরপর আমরা আসছি যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কীভাবে বের করব। দেখো এখানে দেখো ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট দেওয়া রয়েছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি। এই ব্যাপারটা কী সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি আস্তে আস্তে। ধরো এটা হচ্ছে একটা সার্কুলার পথ, ঠিক আছে। এই সার্কুলার পথে একটা পার্টিকেল আছে এ, ঠিক আছে। সে এই সার্কুলার পথে এই দিক দিয়ে ঘুরছে, ঠিক আছে। তো দুটো অ্যাক্সিস আছে, ধরো এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে তোমার এক্স, তাই তো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার অরিজিন থেকে এর পজিশনটা হচ্ছে এটা। এখানে একটা অবজেক্ট রয়েছে, এই অবজেক্টটা এই দিক দিয়ে ঘুরছে কত স্পিডে? ওমেগা স্পিডে। আচ্ছা, আমরা দেখো এই জিনিসটাকে আমরাই একটা পেন্ডুলামের সঙ্গে কম্পেয়ার করব। কীরকম করে কম্পেয়ার করছি এটা কিন্তু তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। এইটা হচ্ছে তোমার পেন্ডুলামের মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। তো আমি ধরে নিচ্ছি এই যে ইয়েটা আছে এখানটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, ঠিক আছে। তো এরপর থেকে এই পেন্ডুলামটা যত এই দিকে যাচ্ছে তত পার্টিকেলটা মানে এটা অবজেক্টটা যদি এ হয়, এই অবজেক্টটা এই দিক দিয়ে আসছে, ঠিক আছে। এই পেন্ডুলামটাকেই এখানে সার্কুলারে ডেসক্রাইব করা হচ্ছে।
তাহলে এই এ পয়েন্টটা, এই এ অবজেক্টটার যদি এই পয়েন্টে থাকে তাহলে এর দুটো পার্ট থাকবে, একটা ওয়াই অ্যাক্সিসের ওপর একটা পার্ট থাকবে, একটা এক্স অ্যাক্সিসের উপরে পার্ট থাকবে, তাই তো? মানে এ অবজেক্টটা এখান থেকে স্টার্ট করেছে, এই পার্ট থেকে স্টার্ট করেছে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে দিয়ে স্টার্ট করে ওমেগা স্পিডে এই পয়েন্টে এখন এসেছে। তো কত অ্যাঙ্গেল করে আছে? অ্যাঙ্গেল ইকুয়াল টু ওমেগা টি। কীভাবে ওমেগা টি পেলাম? অ্যাঙ্গুলার স্পিড কি ওমেগা, এটা কি হয় থিটা, অ্যাঙ্গেলটা যদি ডিসপ্লেসমেন্টটা, এইটা যদি ডিসপ্লেসমেন্ট হয়, এটাকে যদি আমি থিটা ধরি, এই পোর্শনটা, ঠিক আছে, বা এইটা, তাহলে থিটা বাই টি, ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল টু ওমেগা টি। এখান থেকে আমি এটাখানে লিখছি। তাহলে দেখো এই পয়েন্টটার একটা ওয়াই অ্যাক্সিসের ওপর একটা পার্ট রয়েছে, মানে এই এ অবজেক্টটার, আমি এই অবজেক্টটাকে এ পয়েন্টই বলছি, এ পয়েন্টটার জন্য এখানে একটা পয়েন্ট থাকবে আর এখানে একটা পয়েন্ট থাকবে, ঠিক আছে। তো আমি এই পয়েন্টটাকে নাম দিচ্ছি বি, এই পয়েন্টটার নাম দিচ্ছি সি। এরপর যত এ অবজেক্টটা এই দিক দিয়ে আসতে থাকবে, ধরো এ অবজেক্টটা এখন এই পজিশান থেকে এসে এই পজিশানে আসলো, এই পজিশানে আসলো, তখন গ্রাফটা কীরকম হবে? এই দিক দিয়ে। তো এর করসপন্ডিং পয়েন্টগুলো কী হবে? সি পয়েন্টটা চলে আসবে এখানে, বি পয়েন্টটা চলে আসবে এখানে। আবার যত দিকে সরিয়ে নিয়ে যাব তাহলে বি পয়েন্টটা আরও কাছাকাছি চলে আসবে, সি পয়েন্টটা আরও নিচে নেমে যাবে। মানে দেখো যত এ পয়েন্টটা মুভ করছে বা অবজেক্টটা মুভ করছে, আমার এই যে বি পয়েন্টের ভ্যালুটা বাড়ছে, তাই তো, আর সি পয়েন্টের ভ্যালুটা কমছে। তো আবার ধরো এই দিকে যখন যাব, এই পোর্শনে যখন গেলাম, তখন এর করসপন্ডিং একটা বি এর ভ্যালু পাবো আর এর করসপন্ডিং একটা সি এর ভ্যালু পাবো। এই দিকে যাওয়া মানে কি, এই অবজেক্টটা আবার এখান থেকে ব্যাক করছে, ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসতে চাইছে। আবার যত দিকে যাব তাহলে কি, সি এর ভ্যালুটা এখন বাড়ছে, আগে সি এর ভ্যালু ছিল এখানে, এখন সি এর ভ্যালু এসেছে এখানে, আর বি এর ভ্যালুটা কমছে। ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এটা তোমরা দরকার হলে তোমাদের নিজের খাতায় এঁকে দেখো, ড্র করে দেখো, যে এ পয়েন্টটা প্রথমে এই পজিশনে ছিল, তারপরে এই পজিশনে আনলে তো তার করসপন্ডিং সি এর ভ্যালুটা আর বি এর ভ্যালুটা কীরকম আসছে, ঠিক আছে। তো এই যে এক্স অ্যাক্সিস বরাবর এই পয়েন্টটাতে তোমার এ এর ভ্যালু আর বি এর ভ্যালু সমান হয়ে যাবে, মানে এ অবজেক্টটার যে ডিস্টেন্সটা ছিল, এই ডিস্টেন্সটা আর বি এর ভ্যালুটা সমান হয়ে যাবে। মানে এখানটা আমি লিখতে পারি এ ইকুয়াল টু বি, তাই তো। এরপর যখন এই কোয়াড্রেন্টটায় আসবে, এই কোয়াড্রেন্টটায় আসলো, তো এর করসপন্ডিংয়ে একটা বি এর ভ্যালু পাবো, বিটা তখন এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে, এখানে সিটা এখানেও নেগেটিভ আছে, মানে তখন অবজেক্টটা এই দিক দিয়ে ফিরছে, এই দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কোয়াড্রেন্টে গেল, যখন এই কোয়াড্রেন্টে ঢুকবে মানে অবজেক্টটা এই পোর্শন থেকে আবার ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরছে। তো আমি ছবিটাকে আরেকটু ফ্রেশ করে এঁকে নিচ্ছি, দেখো। এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা ছিল আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা এক্স, এটা ওয়াই, তাই তো। একটা পয়েন্ট হচ্ছে এ, তো এর করসপন্ডিং এ, এ মানে এটা, তো এর করসপন্ডিংয়ে দুটো ভ্যালু ছিল, একটা হচ্ছে তোমার বি, একটা হচ্ছে তোমার সি। অ্যাঙ্গেল কত ছিল? ওমেগা টি, তাই তো। এখন আমি ডিসপ্লেসমেন্টটা কীভাবে বলতে পারি? দেখো যত এটা এই দিক দিয়ে সরে আসছে, ঠিক আছে, যত এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, দূরে দূরে যাচ্ছে, তত এই বি এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়ছে, আবার কখনো কমছে। মানে এই যে বি এর বিটা যে কমা বাড়া করছে, বি এর ভ্যালুটা যেটা কমা বাড়া করছে, এটাই তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এই যে লেন্থটা, এই লেন্থটা কি, এই সার্কেলটার রেডিয়াস, মানে আর, আর ইকুয়াল টু রেডিয়াস। আচ্ছা এই আরটাকে আমরা আরেকটা কীভাবে বলতে পারি? এই আরটাই হচ্ছে আমার অ্যাম্পলিটিউড, মানে এ, ক্যাপিটাল এ, অ্যাম্পলিটিউড। আচ্ছা তোমরা এক কাজ করো, এই পয়েন্টের নাম এ না করে পি,
এই পয়েন্টের নাম এ না করে পি করে দাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, না দুটো এতে গুলিয়ে যাবে। তুমি যদি এইটাকে যদি একটা ভেক্টর ভাবো, ঠিক আছে, এটাকে যদি একটা ভেক্টর ভাবো, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এর কম্পোনেন্টটা কী হবে, এক্স অ্যাক্সিস বরাবর হয়ে যাবে আর সাইন ওমেগা টি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর, এই ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা কী হবে, ওয়াই ইকুয়াল টু আর কস ওমেগা টি। ঠিক আছে, একটা জিনিস এরপর দেখো, এই আগের ছবিটাই দেখো, যখন আমার অবজেক্টটা, এটাকে পি করে নাও, এটাকে চেঞ্জ করে পি করে নিও, হ্যাঁ, যখন আমার অবজেক্টটা এই দিকে মুভ করছে, মানে অবজেক্টটা এই দিকে মুভ করছে, তখন কি হচ্ছে, আমার এই যে বি এর ভ্যালুটা একবার কমছে একবার বাড়ছে, দিয়ে এদিকে প্রথমে বাড়লো, বেরো, কমে কি হলো, আবার এই দিক দিয়ে বাড়ছে, বেড়ে আবার এই দিক দিয়ে কমছে, মানে কি হচ্ছে, বি এর ভ্যালুটা, মানে এই এক্স অ্যাক্সিস বরাবর বি এর ভ্যালুটা একবার এই দিকে বাড়ছে একবার এই দিকে বাড়ছে, মানে ব্যাপারটা হচ্ছে একবার এই দিক আসছে একবার এই দিক আসছে, মানে অসিলেশন করছে। এ অবজেক্টটা মুভ করছে, এ অবজেক্টটার জন্য বি পয়েন্টের বি এর ভ্যালুটা অসিলেট করছে। বুঝতে পেরেছো? তোমাদের এইখানটা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে বলতে পারো, ঠিক আছে? তাহলে আমি এখানে কি বলতে পারি, আর এর ভ্যালু কি ধরেছি, এ হচ্ছে আমার অ্যাম্পলিটিউড, এ সাইন ওমেগা টি, আর ওয়াই ভ্যালুটা কি, ওয়াই হচ্ছে এ কস ওমেগা টি। এটাই হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, মানে এক্স অ্যাক্সিস বরাবর যে ডিসপ্লেসমেন্টটা সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি। ঠিক আছে, তাহলে তোমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কি হলো, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ঠিক আছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি হলো, এ কস ওমেগা টি। একটা জিনিস বলি, আমি এখানে সার্কেলের ক্ষেত্রে এইদিকে ওয়াই অ্যাক্সিস এদিকে এক্স অ্যাক্সিস নিয়েছিলাম, আমি কি বলেছিলাম যে পার্টিকেল এটা পিটা এই দিকে মুভ করছে, ঠিক আছে, তাই অ্যাঙ্গেলটা হয়েছিল আমার এইটা ওমেগা টি হয়েছিল। এরপর যদি দেখো যে ধরো আমি সার্কেলটা নিলাম এই রকম, আমার এইটা ছিল মিন পজিশন এই আগের ছবিটার ক্ষেত্রে। এরপর আমি যদি বলি যে পার্টিকেল পিটা এই দিকে, মানে যেদিকে মুভ করছিল ওই দিকে না মুভ করে অপোজিট দিক দিয়ে মুভ করছে, মানে তখন মিন পজিশন হয়ে যাবে এটা এক্স অ্যাক্সিসটা, এখানে মিন পজিশন ছিল ওয়াই অ্যাক্সিসটা, মানে এই পয়েন্ট থেকে স্টার্ট করেছিল, কিন্তু যখনই মুভমেন্টটা এই দিক দিয়ে হচ্ছে উল্টো দিক দিয়ে, তখন এখান থেকে স্টার্ট করছে, এখান থেকে স্টার্ট করে পি এখানে যাচ্ছে, তখন কিন্তু অ্যাঙ্গেলটা এখানে হয়ে যাবে ওমেগা টি। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইকুয়েশনটা আবার চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর এসে যাবে তোমার এ কস ওমেগা টি। ঠিক আছে, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর এসে যাবে এ সাইন ওমেগা টি। দুটোই ঠিক, তোমরা যে কোনো একটা ইকুয়েশনকে ধরে আগালি তোমাদের অ্যান্সার কিন্তু সেমই আসবে। ঠিক আছে, তো আমরা এই ইকুয়েশনটা ধরে আগাবো, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি আর ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি। ঠিক আছে, তো আমাদের মেনলি দরকার এটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন এটাই, কারণ এক্স অ্যাক্সিস বরাবর যে ডিসপ্লেসমেন্টটা হবে, ঠিক আছে, তো সেটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখান থেকে তোমাদের একটা জিনিস বলছি, দেখো কি রয়েছে, এক্স ইকুয়াল টু আমি কি ধরেছি, এ সাইন ওমেগা টি ধরেছি, তাই তো? এর গ্রাফটা কীরকম হয়, এর গ্রাফটা সাইনের গ্রাফের সঙ্গে সমান হবে, মানে এই রকম, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর ওই যে বি পয়েন্টটা ছিল, এই যে বি পয়েন্টটা ছিল, এই বি পয়েন্টার মুভমেন্টটা অসিলেট করবে, মানে কীরকম অসিলেশন হবে, সাইনের গ্রাফ ফলো করবে। ঠিক আছে, এর অ্যাম্পলিটিউড মানে এই পোর্শনটা, মানে এই যে হাইটটা, এটার ভ্যালু হবে এ। ঠিক আছে, আচ্ছা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কী ছিল, ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি, মানে দেখো কসের গ্রাফটা কীরকম, এইরকম, ঠিক আছে।
তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস বলতে পারি, দেখো এর ভ্যালুটা এইটার ক্ষেত্রে পজিটিভ, আবার এই হাফ ও এই হাফ ওয়েভটার ক্ষেত্রে নেগেটিভ, মানে এখানে হচ্ছে মাইনাস এ, তাই তো। তো কোথাও কোথাও দেখবে দেওয়া থাকতে পারে যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ সাইন ওমেগা টি, ঠিক আছে। আবার ওয়াইয়ের ক্ষেত্রেও সেম, ওয়াইয়ের ক্ষেত্রেও দেওয়া থাকতে পারে প্লাস মাইনাস এ কস ওমেগা টি। বা আমি এই ইকুয়েশনটা দেখেও এখান থেকেও বলতে পারি, এই যে ছবিটা রয়েছে সার্কুলার ছবিটা, মানে এই যে ধরো এই সার্কুলার ছবিটা, এখানে দেখো একবার যদি আমি এইটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে কি এক্স অ্যাক্সিসের এই দুটো পার্ট হচ্ছে পজিটিভ, এই দুটো পার্ট নেগেটিভ। যখন পি পয়েন্টটা বা পি অবজেক্টটা এই দিক থেকে ঘুরে এই দিকে যাচ্ছে, তখন এ এর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে, মানে তখন অ্যাম্পলিটিউডটা নেগেটিভ হয়ে যাবে। আবার যখন এই পোর্শনে আসবে, মানে এক্সের এই দুটো কোয়াড্রেন্টে আসবে, তখন পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন কি বেরোলো, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ সাইন ওমেগা টি, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস বলি, এখানে তোমরা এই যে আমি করে দেখিয়ে দিচ্ছি তেমন আরেকটা, এই যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টির গ্রাফটা আমি বললাম এই রকম সাইনের মতো আসছে, তো সাইন আছে বলে তোমরা আরেকটা জিনিসও করতে পারো, যে টি এর ভ্যালু, ঠিক আছে, প্রথমে জিরো নেবে, জিরো নিলে কি আসবে, এক্সের ভ্যালু কত আসবে, এক্সের ভ্যালু আসবে জিরো। আচ্ছা টি এর ভ্যালু যদি আমি টি বাই ফোর নিই, ঠিক আছে, তাহলে দেখবে এক্সের ভ্যালু এসে যাবে এ, মানে যখন এই পোর্শনটাতে আসবে তখন এর অ্যাম্পলিটিউড হয়ে যাবে এ। আবার যখন টি ইকুয়াল টু টি বাই টু নেব, তখন এক্সের ভ্যালু আবার এসে যাবে জিরো। কীভাবে আসছে, এই ওমেগাটাকে লিখবে টু পাই বাই টি, ওমেগা মানে কত, টু পাই বাই টি, এরপর এই যে টি এর ভ্যালুটা, এই টি এর ভ্যালুটা বা এই টি এর ভ্যালুটা বসাবে, তাহলেই দেখবে এখান থেকে এক্সের ভ্যালুটা পেয়ে যাবে। তোমরা যদি এই ভ্যালুগুলো পেয়ে এই গ্রাফটা প্লট করো, তাহলে সাইন ওয়েভেরই গ্রাফই আসবে। সেম ওয়াইয়ের ক্ষেত্রেও সেম, তোমরা ওমেগার জায়গায় লিখবে টু পাই বাই ক্যাপিটাল টি মানে কি টাইম পিরিয়ড, আর এই স্মল টি, এই টাইমটা, এই স্মল টিটাতে টি বাই ফোর, টি বাই টু, ঠিক আছে, এইভাবে বসিয়ে বসিয়ে দেখবে, তারপরে টি বসাবে, দেখবে যে কসের গ্রাফটাই আসবে, ঠিক আছে। তো এরপর আমরা দেখব ভেলোসিটির ইকুয়েশন কীভাবে বের করব, বা ভেলোসিটির ইকুয়েশন কি হবে। দেখো এখানে দেওয়া রয়েছে ভেলোসিটি ইকুয়াল টু ওমেগা এ কস ওমেগা টি और ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো আমরা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি দেখেছি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ভেলোসিটি মানে কি, ভেলোসিটি ভি ইকুয়াল টু ডিডিটি অফ এক্স, মানে ডিসপ্লেসমেন্টের আমরা যদি ডিফারেন্সিয়াল করি তাহলে সেটাই হচ্ছে ভেলোসিটি, এটা আমরা জানি। তাহলে এটা যদি আমরা ডিফারেন্সিয়াল বের করি, তাহলে কি আসবে, এ ওমেগা কস ওমেগা টি, তাই তো। তার মানে ভি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি, এটা হচ্ছে তোমার ভেলোসিটির ইকুয়েশন। মানে ধরো এই যে সার্কেলটা রয়েছে, তো এখানে পি ছিল, পি আমার এইদিকে মুভ করছিল, তাহলে এই যে পি এর যে ভেলোসিটিটা, অ্যাঙ্গুলার ভেলোসিটি নয় কিন্তু, হ্যাঁ নর্মাল ভেলোসিটির কথা বলছি, এই যে ভেলোসিটিটা আমরা কীভাবে ডিটারমাইন করব, আমরা যদি বলি যে টাইম ইকুয়াল টু ধরো 2 সেকেন্ড কি 3 সেকেন্ড, 2 সেকেন্ড কি, আমি বলে দিলাম যে টি ইকুয়াল টু 3 সেকেন্ড, এই সময়ে এর ভেলোসিটি কত, টি ইকুয়াল টু 2 সেকেন্ড বা টি ইকুয়াল টু 3 সেকেন্ডে এর ভেলোসিটি কত। তাহলে আমরা কী করবো, এখানে আমাদের তোমার অ্যাম্পলিটিউডও দেওয়া থাকবে কোশ্চেনে, ওমেগা মানে কি 2 পাই বাই টি और 2 পাই এন, মানে এটাই হচ্ছে ভ্যালু, হয় তোমার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, নাহলে টাইম পিরিয়ড দেওয়া থাকবে। এখান থেকে আমরা ওমেগার ভ্যালু পেয়ে যাব, আর টি এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবো। আমাকে বের করতে হবে যে কোন সেকেন্ডে আমার, কত সেকেন্ডে আমার ভেলোসিটি কত হবে, তাহলে এটা তোমরা বসিয়ে দিলে এখান থেকে ভেলোসিটিটা বের করতে পারবে, তাই তো। এরপর ধরো যদি বলে যে এখানে টাইম দিয়ে তোমার ভেলোসিটিটা জিজ্ঞাসা করেছে, তাই তুমি বলতে পেরেছো। এরপর যদি তোমাকে বলে যে আমার ধরো সরণ হয়েছে, মানে আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে, ধরো আমি বলছি 4 মিটার কি 4 সেন্টিমিটার, আমি ধরে নিলাম যে 4 মিটার বা 5 মিটার, তাহলে তখন আমার ভেলোসিটি কত
বা কীভাবে সেটা বের করব। এই ইকুয়েশন থেকে দেখো যে আমি সরণ দিয়ে বা ডিসপ্লেসমেন্ট দিয়ে আমি ভেলোসিটি বের করতে পারবো না। তাহলে এই ইকুয়েশনটাকে আমি আরেকটু অন্যভাবে লিখছি। দেখো আমরা কি পেয়েছি, ভি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি। তো এ ওমেগা কস ওমেগা টিটাকে আমি লিখছি রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। এটা কীভাবে লিখলাম, কারণ কীভাবে লিখলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখান থেকে আমি এটা লিখলাম। আচ্ছা, এটাকে যদি আমি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে কী হবে, ওমেগাটা বাইরে রয়ে গেল, এটা হয়ে যাবে তোমার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি রুটের মধ্যে পুরোটা। তাহলে এটা কী হয়ে যাবে, ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার। আচ্ছা, এটাই দেখো এক্সের ইকুয়েশন ছিল, মানে এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু কী দেখেছিলাম, এ সাইন ওমেগা টি। তাই তো আমরা এটাই তো দেখেছিলাম। তো তাহলে আমাদের ভেলোসিটি পেয়ে গেলাম ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি তোমার কোশ্চেনে দেওয়া থাকে, টাইম দেওয়া থাকে, ঠিক আছে, আর ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড দেওয়া থাকে, তাহলে তোমরা এই ইকুয়েশনটা ইউজ করবে, ঠিক আছে। আর যদি তোমার কোশ্চেনে ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে আর ভেলোসিটি বের করতে বলে, তাহলে এই ইকুয়েশনটা ইউজ করবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এরপর দেখো, আচ্ছা ভেলোসিটির এই ইকুয়েশনটা থেকে দেখো, আমি এই ইকুয়েশন থেকে কীভাবে বলবো যে ম্যাক্সিমাম ভেলোসিটি কত, মানে ভি ম্যাক্স কখন হবে আর ভি মিনিমাম কখন হবে, মানে মিনিমাম ভেলোসিটি কখন পাবো, ম্যাক্সিমাম ভেলোসিটি কখন পাবো, ঠিক আছে। তো আমি এই ইকুয়েশনটা থেকে দেখে বুঝতে পারছি যে আমি যদি এক্সের ভ্যালুটা 0 বসাই, ঠিক আছে, তাহলে আমি কি পাবো, ভেলোসিটি ম্যাক্সিমাম পাবো। মানে এক্সের ভ্যালু 0 মানে কি, তোমার ধরো এটা পেন্ডুলাম, এটা হচ্ছে তোমার পেন্ডুলামটা মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। এবার এখান থেকে যদি আমি পেন্ডুলামটা দুলে দুলে এখানে আসে, তখন এটা হচ্ছে কি এক্সট্রিম পজিশন বা প্রান্তীয় অবস্থান। তাহলে এখানে তখন ডিসপ্লেসমেন্ট হবে ম্যাক্সিমাম। কিন্তু আমার এক্স 0 মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, মানে সেটা ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে, ঠিক আছে। তাহলে ভি ম্যাক্সিমাম কখন পাবো, যখন এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু যদি আমি এখানে 0 বসাই, তাহলে ভ্যালুটা আসবে প্লাস মাইনাস ওমেগা এ। কখন পাবো না, ইকুইলিব্রিয়াম মিন পজিশনে, মিন পজিশনে যখন এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখবে আমি তোমার আগের ভিডিওতে শেষের দিকে কিছু পয়েন্ট দিয়েছিলাম, যে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট ছিল এসএইচএমের ওপরে। তো সেখানে দেওয়া ছিল যে সাম্য অবস্থায় এর ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে, আর প্রান্তীয় অবস্থানে এর ভেলোসিটি 0 হয়, মানে এখানেতে ভি ইকুয়াল টু 0 হয়, এটা আমি আগের ভিডিওতেও বলেছি। আর এই পজিশনে ইকুইলিব্রিয়াম পজিশনে ভি ম্যাক্সিমাম হয়। এখানে যখন যাবে, প্রান্তীয় অবস্থানে যখন যাবে, তাহলে কী হবে, এই যে সরণটা হবে এটাই হয়ে যাবে অ্যাম্পলিটিউড, মানে এক্স ইকুয়াল টু এ চলে আসবে এই পজিশনটাতে, তাই তো। তাহলে এখানে তুমি এক্স ইকুয়াল টু যদি এ বসাও, তাহলে ভি মিনিমাম কত এসে যাবে, 0। তো এটা কখন আসবে, এক্সট্রিম পজিশনে বা প্রান্তীয় অবস্থানে। এক্সট্রিম পজিশনে কী হয়, এক্স ইকুয়াল টু এ, ঠিক আছে। তোমরা এই দুটো মাথায় রাখবে, ভি ম্যাক্স আর ভি মিনিমাম কখন হয়, ঠিক আছে। তো এরপর আমরা বের করব অ্যাক্সেলারেশন অফ পার্টিকেল ইন এসএইচএম, মানে ত্বরণের ভ্যালু কত হয়, বা ত্বরণের ইকুয়েশনটা কী, ঠিক আছে। তো আমরা ভেলোসিটি ইকুয়াল টু কী দেখেছি, যে ভি ইকুয়াল টু ওমেগা এ কস ওমেগা টি, তাই তো। তাহলে অ্যাক্সেলারেশন বা ত্বরণ মানে কি, আমি যদি এটাকে এফ ধরি, সেটা হচ্ছে ডিভিডিটি। আমি যদি ভেলোসিটি ডেরিভেটিভ করি, তাহলে এসে যাবে অ্যাক্সেলারেশন। এটা যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে কত আসবে, কসের জন্য আমি কি পাবো, সাইন ওমেগা টি মাইনাস সাইন ওমেগা টি, মাইনাসটা এখানে লিখে দিলাম। আচ্ছা, এই ওমেগা টি আমরা যেহেতু টি দিয়ে ডেরিভেটিভ করছি, মানে একটা ওমেগা বেরিয়ে আসবে, আগে একটা ওমেগা ছিল, মানে ওমেগা স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এটা কনস্ট্যান্টই রয়ে গেল, তাই তো। তাহলে এফ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি, তাই তো। তাহলে
ধরো এই সার্কুলারটাতে এই পজিশানে পি রয়েছে, তাহলে আমি যদি বলি যে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে পার্টিকেলটার অ্যাক্সেলারেশন বা ত্বরণ কত, তাহলে তোমরা এই ইকুয়েশন থেকে বের করে নিতে পারবে। টি টি ইকুয়াল টু যদি টাইম দেওয়া থাকে, মানে সেকেন্ড 2 সেকেন্ড কি 3 সেকেন্ড কি 4 সেকেন্ড, তাহলে তোমরা এই ইকুয়েশনটা থেকে বের করতে পারবে। এই ইকুয়েশনটাকে আরেকটাভাবে লেখা যায়, দেখো এফ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, কারণ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এইটা কিসের ইকুয়েশন? ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। ঠিক আছে, তাহলে যদি ডিসপ্লেসমেন্ট বলা থাকে যে ধরো তোমার 2 মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে বা 2 মিটার সরণ হয়েছে, তো তখন আমার ত্বরণ কত, তো তখন আমার এফ কত, তখন তোমরা কী করবে? এই ইকুয়েশনটা ইউজ করবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর আমরা আবার দেখে নিই যে ত্বরণটা কখন ম্যাক্সিমাম হয়, কখন মিনিমাম হয়। ঠিক আছে, তো এফ ম্যাক্স, আমরা পেন্ডুলাম প্রথমে দেখি। এটা ছিল তোমার পেন্ডুলাম। তো আমার যদি ইকুইলিব্রিয়াম পজিশনে এক্স ইকুয়াল টু 0 হয়, ইকুইলিব্রিয়াম পজিশন মানে কি? কোনো সরণ হয়নি, ঠিক আছে, মানে মিন পজিশনে রয়েছে, তার মানে এক্স ইকুয়াল টু 0 যদি আমি এই ইকুয়েশনটাতে বসাই, তাহলে কি এসে যাবে? 0, মানে এই পজিশনে ত্বরণ আমার 0, মানে আর এটাই হচ্ছে মিনিমাম ত্বরণ, মানে এফ মিনিমাম ইকুয়াল টু 0। এটা কখন কোন পজিশনে হবে? এক্স ইকুয়াল টু 0, মানে ইকুইলিব্রিয়াম পজিশনে। আচ্ছা, এবার ধর আমার প্রান্তীয় পজিশনে গেছে বা এক্সট্রিম পজিশনে গেছে, তাহলে এখানটা ডিসপ্লেসমেন্ট কি? এক্স, এক্স ইকুয়াল টু এ, তাহলে আমি যদি এখানে এক্সের জায়গায় এ বসাই, তাহলে আমার ত্বরণটা কত এসে যাবে? ওমেগা স্কোয়ার এ। আচ্ছা, এই এর ভ্যালুটা কি হয়? এই দিক দিয়ে গেলে পজিটিভ, আবার উল্টো দিক দিয়ে গেলে নেগেটিভ হতে পারে, তাহলে এটাকে আমি বলতে পারি প্লাস মাইনাস এ। তাহলে এটাকে আমি লেখা যায় যে এরকম মাইনাস প্লাস ওমেগা স্কোয়ার এ। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে তোমার ম্যাক্সিমাম। এটা কখন হয়? তোমার এক্সট্রিম পজিশনে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি হয়, ভেলোসিটির ইকুয়েশন কি হয়, আর অ্যাক্সেলারেশনের ইকুয়েশন কি হয়। ঠিক আছে, এরপর আমরা দেখব ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম। ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম কি হয়? ডবল ডেরিভেটিভ অফ এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা কীভাবে আসছে দেখে নিই। আমরা কি দেখেছি? এফ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাই তো? এফ মানে কি? এফ মানে হচ্ছে ডিভিডিটি, এটাই তো এফ, ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা, ডিভিডিটি মানে কি? এফ ইকুয়াল টু ডিভিডিটি ইকুয়াল টু ডিডিটি। ভি মানে কি? ভি মানে হচ্ছে ডিএক্স ডিটি, তাই তো, ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? ডি টু এক্স ডিটি টু ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে আমি আবার বলতে পারি যে ডি টু এক্স বাই ডি টি টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটাই হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম। ঠিক আছে, বাংলায় যেটাকে বলে সরল দোলগতির অবকল সমীকরণ, এটা তোমরা মনে রেখো। এরপর আমরা দেখব টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য পার্টিকেল ইন এসএইচএম। তো কীভাবে বের করব টাইম পিরিয়ডের ইকুয়েশন? আমরা কি জানি? এফ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, তাই তো? তো আমি এখান থেকে বলতে পারি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এফ বাই এক্স। ওমেগা মানে কি? 2 পাই টি, তাই তো? তো এর যদি আমি ওমেগা স্কোয়ার করি তাহলে কত আসবে? 4 পাই স্কোয়ার বাই টি স্কোয়ার। তাহলে আমি এখানে যদি বসাই 4 পাই স্কোয়ার বাই টি স্কোয়ার ইকুয়াল টু এফ বাই এক্স, তাহলে তুমি যদি এখান থেকে টি এর ভ্যালুটা বের করো,
তাহলে দেখতে পাবে এসে যাবে 2π√x বাই এফ, যেটা এখানে লেখা রয়েছে। এক্স বাই এফটাকে আমি আরেকটাভাবে লিখতে পারি, দেখো 1/f/x, তাই তো। তো এই যে নিচের এফ বাই এক্স মানে কি, এফটা কি, এফটা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন, আর এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটার মানে কি, আমি যদি এক্সের ভ্যালু 1 রাখি তাহলে কি হয়ে যাবে, যে এটার মানে দাঁড়াবে যে একক সরণে ত্বরণ। যদি এক্সের ভ্যালু আমি 1 ধরি, মানে ডিসপ্লেসমেন্টটা যদি 1 ধরি, তাহলে এটার মানে হচ্ছে এফ বাই এক্স মানে হচ্ছে একক সরণে কতটা ত্বরণ আসবে, ঠিক আছে। তো সেটাকেই আবার আমি লিখতে পারি, এখানটায় আমি লিখতে পারি, কি লিখতে পারি, 2π1 একক সরণে ত্বরণ বাই এফ বাই এক্স, ঠিক আছে। এখানে আমি অলরেডি লিখে রেখেছি, তোমরা দেখতেই পারো, ঠিক আছে। তাহলে ফ্রিকোয়েন্সি কি, এরপর আমরা ফ্রিকোয়েন্সি সম্বন্ধে কি জানি, ফ্রিকোয়েন্সি হচ্ছে n=1/t। তাহলে ফ্রিকোয়েন্সি কত এসে যাবে, n=1/2π, রুটের মধ্যে এসে যাবে f/x। তাহলে আবার এটাকে আমি কি বলতে পারি, 1/2π ব্র্যাকেটের মধ্যে একক সরণে ত্বরণ, ঠিক আছে। তো এগুলো তোমরা মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, সরল দোলক গতির টাইম পিরিয়ড নিয়ে আরও একটা ইকুয়েশন রয়েছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ইকুয়েশন। সেই ইকুয়েশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। সেই ইকুয়েশনটা হচ্ছে এটা, t=2π√L/g। এল মানে হচ্ছে লেন্থ, এফেক্টিভ লেন্থ মানে ধরো পেন্ডুলাম, এই যে পেন্ডুলামটা রয়েছে এর লেন্থ কোনটা, এইটা কিন্তু লেন্থ নয়, ওর লেন্থ হচ্ছে এখানে যে সেন্টার অফ মাস যেখানে রয়েছে, এখান থেকে এই সাসপেনশন পয়েন্ট পর্যন্ত লেন্থটা, এটা কি বলে এফেক্টিভ লেন্থ বা এল, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে নিয়ে আমাদেরকে একটা ভালো জিনিস ডিসকাস করিয়ে দেবো, তোমরা শুধু দেখো এখন, ঠিক আছে। এই এলটা হচ্ছে লেন্থ, এফেক্টিভ লেন্থ, জিটা হচ্ছে গ্র্যাভিটি বা বিকশিত ত্বরণ। তো এখানে আমি কয়েকগুলো পয়েন্ট দিয়ে রেখেছি, তোমরা এগুলো একটু করে নেবে, মানে যখন বিশেষ ক্ষেত্র থাকবে যে পৃথিবীর ব্যাসার্ধ আর এর সঙ্গে যখন আমি এই টাইম পিরিয়ডটা কম্পেয়ার করব, যে একটা পৃথিবীর মানে আমাদের পৃথিবীর টাইম পিরিয়ড কত আসতে পারে সেটা আমি কীভাবে বের করব। তো এখানে এল, এল মানে কি, লেন্থ। তো এই লেন্থটা আমি ব্যাসার্ধের সঙ্গে কম্পেয়ার করব, করে এখানে হয়ে যাবে আর, আর এটা তোমরা g=1+r/l, ঠিক আছে। এরপর এখানে হচ্ছে যদি এল এর ভ্যালুটা ইনফানাইট হয় বা অসীম হয়, তখন এসে যাবে এটা r/g, t=r/g। তো তখন টাইম পিরিয়ড এসে যাবে 84.6 মিনিট, ঠিক আছে। আবার যদি L=r হয়, তখন টাইম পিরিয়ড এসে যাবে 84.6/√2 মিনিট, ঠিক আছে। এগুলো একটু দেখে নিও, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট তা নয়, তো এগুলো তোমরা একটু দেখে নিও। এটা কীভাবে বের হচ্ছে, যদি তোমরা বলো যে এই 84 বা এখানে 84.6 কীভাবে বের হচ্ছে, এখানে পৃথিবীর রেডিয়াসের ভ্যালুটা পুট করতে হবে আর গ্র্যাভিটেশনের ভ্যালুটা পুট করতে হবে। পৃথিবীর রেডিয়াসের ভ্যালুটা আমার এই মুহূর্তে মনে নেই, তোমরা একটু নেটে দেখে নিও। আর গ্র্যাভিটির ভ্যালুটা 9.8 বা 10 রেখে দেখো, এই ভ্যালুটাই আসবে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড দোলক বা সেকেন্ড পেন্ডুলাম কাকে বলে, যে দোলকের দোলনকাল t=2 সেকেন্ড, তাকে সেকেন্ড দোলক বলা হয়। এর কার্যকর লেন্থ হয় 99.29 সেমি। এই পয়েন্টগুলো আমি তোমাদের জন্য তুলে রেখেছি, এই পয়েন্টগুলো তোমরা একটু মনে রেখে দিও, ঠিক আছে। যদি সরল দোলকটি এ ত্বরণে গতিশীল কোনো লিফটে থাকে, তাহলে তার দোলনকাল হয় t=2π√L/g ±a। আচ্ছা, যদি কোনো সরল দোলক এ ত্বরণে অনুভূমিকভাবে চলন্ত কোনো বাসে থাকে, তাহলে তার টাইম পিরিয়ড হয়ে যাবে t=2π
রুটের মধ্যে এল বাই রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এটাও দেখে নিও, পৃথিবী ব্যাস বরাবর যদি কোনো সুরঙ্গ পথে গতিশীল বস্তুকে পাঠানো হয় তো তার টাইম পিরিয়ড কি, এখানে এল মানে কি, এটা ধরা যদি তোমার পৃথিবী হয়, আমি যদি এই সুরঙ্গ বরাবর কেন্দ্রতে পাঠাই, এটা হয়ে যাচ্ছে তোমার লেন্থটা হয়ে যাচ্ছে পৃথিবীর রেডিয়াস আর বাই জি, মানে কত টাইম লাগবে 84.6 মিনিট। ঠিক আছে, এরপর তোমাদেরকে আমি একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বলছি। দেখো, ধরো টি ইকুয়াল টু আমরা কি দেখলাম, 2 পাই রুটের মধ্যে হচ্ছে এল বাই জি, তাই তো? এখানে 2 আর পাই এর ভ্যালুটা কনস্ট্যান্ট, তুমি যেখানেই যাও 2 এর ভ্যালু 2ই থাকবে, ইন্ডিয়াতে থাকো, আমেরিকায় থাকো, ইউকেতে থাকো, যেখানেই থাকো 2 এর ভ্যালু 2, আর পায়ের ভ্যালু 22, 22/7, মানে এর ভ্যালুটা হিসেবে 3.14, এই ভ্যালুটাও সব জায়গাতেই সেম। তাহলে টাইম পিরিয়ডটা এল এর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, কীরকম ডিপেন্ডেন্ট, টি প্রপোর্শনাল টু রুট ওভার অফ এল, মানে লেন্থ বাড়লে বা কমলে টাইম পিরিয়ডের ভ্যালুটা কমবে বা বাড়বে। আচ্ছা, জি মানে কি, এখানে গ্র্যাভিটি, তাহলে জি এর সঙ্গে কীরকম প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক রুট জি, তাই তো? তাহলে জি এর ভ্যালুটা কোথায় চেঞ্জ হয়, আমাদের পৃথিবীতে জি এর ভ্যালু একরকম, আবার যদি চাঁদে যাই তা সেখানে জি এর ভ্যালু অন্যরকম। ঠিক আছে, তো সেক্ষেত্রে জি এর ভ্যালুটা ডিপেন্ড করবে। তো আমরা এখন আলোচনা করব লেন্থের সঙ্গে কীভাবে টাইম পিরিয়ডটা ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা, আমরা তার আগে একটা জিনিস বলে নিই যে লেন্থটা কীরকমভাবে চেঞ্জ হতে পারে। আমরা হয়তো বলতে পারি যে প্রথমে লেন্থ ছিল এল, সেটা পরে 3L হয়ে গেছে, কি 4L হয়ে গেছে, মানে 4 গুণ বেড়ে গেছে বা 3 গুণ বেড়ে গেছে বা 5 গুণ বেড়ে গেছে, এইভাবে একটা বলতে পারি। ঠিক আছে, আবার একটাভাবে বলতে পারি যে আমার প্রথমে লেন্থ ছিল এল, সেটা হয়তো 10% এর লেন্থটা চেঞ্জ হয়েছে, ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে, বা বলতে পারি যে 20% বেড়েছে বা কমেছে, বাড়তেও পারে বা কমতেও পারে, মানে দুটোই হতে পারে। মানে আমরা এই লেন্থের চেঞ্জটাকে একবার গুণ হিসেবে দেখাতে পারি, একবার পার্সেন্টেজে পরিবর্তন হিসেবে বলতে পারি, তাই তো? তাহলে তোমাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, যখন লেন্থটা গুণ আকারে চেঞ্জ হবে, মানে এন ইন্টু এল আকারে চেঞ্জ হবে, তখন টাইম পিরিয়ডটা কীরকম চেঞ্জ হবে, টাইম পিরিয়ডটা চেঞ্জ হয়ে যাবে তোমার রুট ওভার অফ এন গুণে। মানে আমার এলটার যদি 4 গুণ চেঞ্জ হয়, তাহলে টাইম পিরিয়ডটা তখন কত চেঞ্জ হয়ে যাবে, টাইম পিরিয়ডটা চেঞ্জ হয়ে যাবে √4, মানে 2 গুণে। এই পয়েন্টটা মাথায় রাখবে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট গেল। আচ্ছা, আর একটা পয়েন্ট বলছি, যদি এলটা আমার পার্সেন্টেজে চেঞ্জ হয়, ধরো যে আমার X% চেঞ্জ হয়েছে এলটার, ঠিক আছে, তাহলে তখন টাইম পিরিয়ডটা কীরকম চেঞ্জ হবে, তখন টাইম পিরিয়ডটা চেঞ্জ হয়ে যাবে X/2% চেঞ্জ হয়ে যাবে। এইটা জিনিসটা মাথায় রাখবে, যখন গুণ আকারে বাড়বে তখন টাইম পিরিয়ডটা রুট অফ এন বা যত গুণ হবে তার রুট হবে। আচ্ছা, যখন পার্সেন্টেজে চেঞ্জ হবে তখন হয়ে যাবে টাইম পিরিয়ডটা X/2% চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি এখন বলে যে ধরো একটা পেন্ডুলামের লেন্থটা, যে একটা পেন্ডুলামের লেন্থটা 15% চেঞ্জ হয়েছে, তাহলে তার টাইম পিরিয়ড কত চেঞ্জ হবে, তুমি বলে দিবে যে 15/2%, মানে 7.5% চেঞ্জ হয়েছে। ঠিক আছে, যদি বলি যে লেন্থটা আমার 5 গুণ বেড়ে গেছে, 5 গুণ বেড়ে গেছে, তাহলে টাইম পিরিয়ড কত হবে, টাইম পিরিয়ড হয়ে যাবে √5, তখন টাইম পিরিয়ডটা √5 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, আমরা কি দেখেছি, টাইম পিরিয়ডটা রুট অফ এল এর সাথে প্রপোর্শন, তাই তো? তাহলে লেন্থ বাড়লে বা কমলে যেহেতু টাইম পিরিয়ডটা কমবে, ধরো একটা ঘড়ির পেন্ডুলাম রয়েছে, একটা ঘড়ি চলছে, থাকে তো, পেন্ডুলামের লেন্থটা কোনটা, এইটা হচ্ছে তোমার সাসপেনশন পয়েন্ট, এখান থেকে হচ্ছে এটা হচ্ছে তোমার COM, মানে সেন্টার অফ মাস, এইটা হচ্ছে এল, এফেক্টিভ লেন্থ। তাহলে গরমের দিন বা ঠান্ডার দিন লেন্থটা কমা বাড়া করবে। যদি আমি গরমের দিন ভাবি সামারে, আর একটা ধরছি আমি ঠান্ডার দিনে। ঠিক আছে, গরমের দিনে কী হবে, গরমের দিনে লেন্থটা কী হবে, বেড়ে যাবে,
তাহলে টাইম পিরিয়ডটা কী হবে? টাইম পিরিয়ডটাও বেড়ে যাবে। টাইম পিরিয়ডটা বেড়ে যাওয়া মানে কি? যে টাইমটা বেশি নেবে একটা অসিলেশন কমপ্লিট করতে। মানে এই যে পেন্ডুলামটার অসিলেশন হবে এই দিক আর এই দিকে, তো এইটা একবার একটা ফুল সাইকেল কমপ্লিট করতে টাইমটা বেশি নেবে গরমকালে। ঠিক আছে, ঠান্ডার দিনে কি হবে? লেন্থটা কমে যাবে। লেন্থটা কমে গেলে কি হবে? টাইম পিরিয়ডটাও কমে যাবে। টাইম পিরিয়ডটা কমে যাওয়া মানে কি? যে টাইম পিরিয়ডটা কমে যাওয়া মানে পেন্ডুলামটা কম টাইম নেবে, একটা টাইম পিরিয়ড কম, একটা অসিলেশন কম টাইম নেবে একটা অসিলেশন কমপ্লিট করতে, আর এক্ষেত্রে বেশি টাইম নেবে। ঠিক আছে, দেখো আবার দেখো, ধরো আরেকটা আমি দেখব দোলনার ক্ষেত্রে কি হয়। এটা খুব একটা ইন্টারেস্টিং টপিক, এই দোলনার ক্ষেত্রটা, দোলনার ব্যাপারটা আরও ভালো করে দেখো। ধরো একটা দোলনা, এটা যে সাসপেনশন পয়েন্ট, এখান থেকে একটা এইরকম একটা দোলনা আছে। ঠিক আছে, দোলনাতে একজন দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আর একটা দোলনা রয়েছে, তো সেটাতে একজন বসে রয়েছে। তো সেটাতে একজন এইভাবে বসে আছে। ঠিক আছে, তো আমি এখন বলছি যে এটার ক্ষেত্রে যখন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে তোমার দাঁড়িয়ে, আর এটা হচ্ছে বসে। তো দুটোর ক্ষেত্রে টাইম পিরিয়ডের কি ফারাক হবে সেটা আমরা দেখি। এটা হচ্ছে তোমার সাসপেনশন পয়েন্ট। এফেক্টিভ লেন্থ কি বলেছি? এর সেন্টার অফ মাস পর্যন্ত, মানে সাসপেনশন পয়েন্ট থেকে সেন্টার অফ মাস পর্যন্ত হচ্ছে এফেক্টিভ লেন্থ। তাহলে এর এফেক্টিভ লেন্থ কী পড়বে? একটা মানুষ যদি এখানে দাঁড়িয়ে থাকে, তাহলে এর সেন্টার অফ মাসটা কোথায় আসবে? এই মানুষটার নাভিতে, এই পোর্শনটাতে। মানে সাসপেনশন পয়েন্ট থেকে এই যে লেন্থটা, এটা হচ্ছে এল। আচ্ছা, এর এফেক্টিভ লেন্থ কোথায়? এ যেহেতু বসে পড়েছে, তাহলে কী হবে? এর নাভিটা নিচে নেমে যাবে আরও। মানে কি হলো? তোমার দেখো এফেক্টিভ লেন্থটা বেড়ে গেল। ভালো করে বুঝবে, দাঁড়িয়ে আছে যখন, মানে এফেক্টিভ লেন্থটা এর লেন্থের থেকে কম, মানে এই লেন্থটা কম মানে কি? তোমার টাইম পিরিয়ডটাও কম। টাইম পিরিয়ডটা কম মানে কি? আমার দোলনাটা খুব স্পিডে দুলবে। কেন? টাইম পিরিয়ডটা কম নিচ্ছে, মানে একবার দুলে আসতে বা একটা ফুল অসিলেশন কমপ্লিট করতে টাইমটা কম নেবে, মানে তাহলে তাকে স্পিডে দুলতে হবে। আর এখানের ক্ষেত্রে কি? এখানের ক্ষেত্রে তুমি দেখো লেন্থটা বেড়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? টাইম পিরিয়ডটাও বাড়ছে। টাইম পিরিয়ড বাড়া মানে কি? এটা স্লোলি দুলবে। ঠিক আছে, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে একটা দোলনাতে একজন যদি দাঁড়িয়ে থাকে, তাহলে সেটা কীরকম স্পিডে দুলবে, আর যে একজন বসে থাকবে তো তার সেখানে স্পিডটা কীরকম থাকবে, তোমরা বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, তো এটা আমি মোটামুটি তোমাদের একটা জিস্ট বললাম, খুব শর্টে যতটা বলার দরকার। এতে ডিসকাশন করলে আরও অনেক ব্রিফ ডিসকাশন হয়ে যাবে, তো যেটা তোমাদের দরকার লাগবে না। তো আপাতত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের পার্টে আমরা সিম্পল হারমোনিক্সের ওপরে এনার্জির ইকুয়েশন দেখব, তারপরে তোমার স্প্রিংয়ের ইকুয়েশনগুলো দেখব সিম্পল হারমোনিক্সের ওপরে। ঠিক আছে, তো তোমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করে দিও। আর এছাড়া আরও অন্যান্য সাবজেক্টের ভিডিও পেতে, যেমন ম্যাথের ওপরে, জিকের ওপরে, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে, সঙ্গে ফিজিক্সের ওপরেও ভিডিও পেতে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আজকের এই টপিকের ওপরে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। যদি কোনো পোর্শন বুঝতে না পারো সেটাও বলে দিও, তাহলে আমি পরের ভিডিওতে রিক্যাপ পোর্শনে একটু ডিসকাস করে দেবো সেই পোর্শনটাকে। ঠিক আছে, তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।